ক্ষুদিরাম বসু নামটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে তাই না? ভারতের সর্বকনিষ্ঠ বিপ্লবীদের একজন। কিন্তু আজ আমরা তার পুরো জীবন নিয়ে কথা বলবো না, বরং আমরা ডুব দেব খুব নির্দিষ্ট একটা বিষয়ে। স্বাধীনতার শেষ ২৪ ঘণ্টায় তার সঙ্গে ঠিক কি ঘটেছিল। আচ্ছা, চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই। একবার ভাবুন তো, ৩০শে এপ্রিল ১৯০৮ সালের রাত। জায়গাটা বিহারের মুজফ্ফরপুর। চারিদিকটা কি ভীষণ নিস্তব্ধ, মানে একেবারে থমথমে একটা পরিবেশ। আর ওই নিস্তব্ধ রাতটাই, জানেন তো, ইতিহাসের পাতায় একেবারে অমর হয়ে গেল। কেন? কারণ মাত্র একজন কিশোর, এমন একজন ছেলে যে নির্ভয়ে সোজা নিজের পরিণতির দিকে এগিয়ে গিয়েছিল। তো আসল প্রশ্নটা হল, স্বাধীনতার শেষ রাতে ১৮ বছর বয়সী একজন বিপ্লবী ঠিক কী করেছিলেন, কি চলছিল তার মনের মধ্যে। চলুন সেই শেষ মুহূর্তগুলোর রহস্যটা একটু একটু করে উন্মোচন করা যাক। বেশ, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, এক বিপ্লবীর শেষ রাত্রি। আমরা ঠিক সেই ঐতিহাসিক ঘটনার আড়ের মুহূর্তগুলো থেকে দেখব। একবার ভাবুন তো ব্যাপারটা, বয়স মাত্র ১৮, এই বয়সের একটা ছেলের কী নিয়ে ভাবার কথা, আর তার লক্ষ্য দেখুন, দেশের স্বাধীনতা। এই যে একটা অবিশ্বাস্য বৈপরীত্য, এটাই কিন্তু তাকে একেবারে অনন্য করে তুলেছে। আসলে তখন তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সারা বাংলা বিপ্লবী আগুনে ফুটছে, আর ক্ষুদিরাম ছিলেন সেই আগুনেরই একটা জ্বলন্ত স্ফুলিঙ্গ। বেশ, এবার আসা যাক আসল অভিযানে, নির্ভীক অভিযান। আর হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে এই অভিযানে ক্ষুদিরাম কিন্তু একা ছিলেন না, সঙ্গে ছিলেন তার সহযোদ্ধা আর এক বিপ্লবী, প্রফুল্ল চাকি। তো তাদের টার্গেট কে ছিল? কুখ্যাত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ড। বিপ্লবীদের কঠোরতম শাস্তি দেওয়ার জন্য এর একটা বদনাম ছিল। মানে বুঝতেই পারছেন মিশনটা কতটা বিপজ্জনক ছিল। আর তারপরেও ক্ষুদিরামকে কেমন দেখাচ্ছিল জানেন? একেবারে শান্ত, মুখে হাসি আর চোখে দৃঢ় সংকল্প। অভিযানের ঠিক আগে তিনি প্রফুল্ল চাকিকে নাকি শুধু এইটুকুই বলেছিলেন, কাজটা হতেই হবে, ব্যাস ওইটুকুই। ভাবুন একবার, এই ছোট্ট একটা কথার মধ্যে কি প্রচণ্ড একাগ্রতা আর সংকল্প লুকিয়েছিল। এরপর এক নিস্তব্ধ মুহূর্ত, সংকল্পের মুহূর্ত। ওরা একটা নির্জন জায়গায় অপেক্ষা করছে। তিনি ভালো করেই জানতেন এই মিশনের শেষ পরিণতি মৃত্যুও হতে পারে। তো সেই ভয়কে তিনি কিভাবে জয় করলেন? নীরবতায় নয়, গানের মধ্যে দিয়ে। আর কোন গানটা তিনি গুনগুন করছিলেন জানেন? বন্দে মাতরম। এটা তো শুধু একটা গান ছিল না, তাই না? এটা ছিল গোটা স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র, বিপ্লবীদের রণহুঙ্কার। ভাবা যায়, মৃত্যুর সামনে দাঁড়িয়েও তার মনে জ্বলছে শুধু দেশপ্রেমের আগুন। আচ্ছা, এবার আসি তৃতীয় পর্বে, বোমা হামলার ভাগ্যচক্র। কারণ এরপর যা ঘটল তা ছিল সত্যিই মর্মান্তিক আর একেবারে অপ্রত্যাশিত একটা মোড়। বোমাটা ছোড়া হলো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আসল লক্ষ্য মানে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সেই গাড়িতে ছিলেনই না। তিনি বেঁচে গেলেন। পরিবর্তে ওই গাড়িতে থাকা দুজন নিরপরাধ ব্রিটিশ মহিলা প্রাণ হারালেন। আর এই মর্মান্তিক ঘটনার পরেই গোটা শহর জুড়ে শুরু হয়ে গেল চিরুনি তল্লাশি। ক্ষুদিরামকে পালাতে হলো। আর এটাই আমাদের নিয়ে আসছে চতুর্থ পর্বে, এক নির্ভীক আত্মসমর্পণ। কারণ পালানোর সময় তিনি যা করলেন তাতেই তার আসল চরিত্রের পরিচয় পাওয়া যায়। তিনি হাঁটতে শুরু করলেন প্রায় ২৫ কিলোমিটার পথ। ভাবুন তো দূরত্বটা, খালি পায়ে, ক্লান্ত শরীরে, ওয়াইনি স্টেশনের দিকে। খালি পা, শরীর ক্লান্ত, কিন্তু যারা তাকে ওই অবস্থায় দেখেছিল তারা অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করে। ছেলেটার মুখে ভয়ের কোনো চিহ্নই নেই, বরং একটা শান্ত হাসি লেগে আছে। অবশেষে তিনি ওয়াইনি স্টেশনে পৌঁছালেন, কিন্তু সেখানে দুজন পুলিশ কনস্টেবলের তাকে দেখে সন্দেহ হয়। আর যেই না তল্লাশি চালানো হলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা বোমা, একটা রিভলভার আর বেশ কিছু বিপ্লবী কাগজপত্র। গ্রেফতার হওয়ার পর তিনি কিচ্ছু অস্বীকার করলেন না, বরং একেবারে শোটান বলে দিলেন, আমি করেছি, আমি গর্বিত। কি সাংঘাতিক সাহস, ভাবা যায়। এবারে আমরা চলে এসেছি শেষ পর্বে, আত্মত্যাগের উত্তরাধিকার। এখানে একটা প্রশ্ন আসেই, তিনি পালানোর চেষ্টা করলেন না কেন? উত্তরটা লুকিয়ে আছে তার বিশ্বাসে। তিনি জানতেন তার এই আত্মত্যাগের একটা গভীর অর্থ আছে। দেখুন ঘটনাগুলো কত দ্রুত ঘটেছিল। ৩০শে এপ্রিল হামলা হলো, ঠিক তার পরের দিন ১ মে তিনি গ্রেপ্তার হলেন। আর তার কয়েক মাস পরেই ১১ই আগস্ট তার ফাঁসি হয়ে গেল। তিনি পালাননি, কারণ তিনি বিশ্বাস করতেন যে তার একটা মৃত্যু হাজার হাজার ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে। তার এই আত্মত্যাগী হয়ে উঠবে নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
আর ঠিক তাই হয়েছিল। তার এই নির্ভীক আত্মত্যাগ একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল, স্বাধীনতার সংগ্রামকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। তার ফাঁসি তাকে শহীদের মর্যাদা দেয়, এক নির্ভীক দেশপ্রেমের প্রতীকে পরিণত করে। তার নাম কিংবদন্তি হয়ে ওঠে, লোকগানের মধ্যে দিয়ে তিনি অমর হয়ে যান। আর তার জীবনের শেষ মুহূর্তগুলোও ছিল ঠিক তার চরিত্রের মতোই অবিচল। শোনা যায় তিনি নাকি গীতা হাতে নিয়ে হাসি মুখে ফাঁসির মঞ্চের দিকে এগিয়েছিলেন। ক্ষুদিরাম বসুর এই গল্পটা আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, দেশপ্রেমের সত্যি কোনো বয়স হয় না, আর আসল সাহস হল ভয়কে জয় করা। কিন্তু এই কাহিনীটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই পৃথিবীতে অমন সাহস কি সত্যি আর আছে?